Very good. Good evening, sir. Very good evening. Good evening, sir. Very good evening. আমি চাইবো যে আজকে যে আমাদের ক্লাসটা হবে এটা যেন ওয়ান সাইডেড কমিউনিকেশন না হয় যে আমি বলে গেলাম আপনারা শুনে গেলেন, এরকম না। এটা যেন বোথ ওয়ে পার্টিসিপেশন থাকে, ঠিক আছে? কারণ খুব ভাইটাল ক্লাস। আমি অনেকটাই দেখতে যাবো যতটা আপনাদের দরকার ততটা, কিন্তু সেটাকে আমি সহজ করে করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে। Am I audible? Am I audible? স্যার একটু কম আসছে আওয়াজ, একটু কম আসছে। কম আসছে আওয়াজ, এবার ঠিক আছে? শব্দ শোনা যাচ্ছে? আমার শব্দটা শোনা যাচ্ছে আর বোর্ডটা পরিষ্কার দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে ওকে। শোনা যাচ্ছে। আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিই কেন? ক্যালসিয়াম কেন দরকার? হাড়কে মজবুত করার জন্য, তাই তো? ক্যালসিয়াম সাপ্লিমেন্টেশন নিই। এবার তার সঙ্গে হঠাৎ কি প্রয়োজন পড়লো যে ক্যালসিট্রায়ল নেওয়ার? হঠাৎ কি প্রয়োজন পড়লো ভিটামিন K27 নেওয়ার? আমরা এগুলো নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। ক্যালসিয়াম কেন নেওয়ার দরকার সেটা তো আমরা জানি, কারণ ক্যালসিয়াম কিসের জন্য দরকার? আমাদের হাড়ের জন্য দরকার। এটা আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার? এবার এই ক্যালসিয়ামটা যাতে ভালোভাবে অ্যাবজর্ব হয় তার জন্য কি দরকার? তার জন্য দরকার হচ্ছে ক্যালসিট্রায়ল। এবার কেউ কেউ ভিটামিন D3 নেয়, কেউ কেউ ক্যালসিট্রায়ল নেয়। এবার আমরা আগের ক্লাসে আমরা কি পড়েছিলাম যে ভিটামিন D3 কিসে কনভার্ট হয়? আলটিমেটলি ক্যালসিট্রায়লে কনভার্ট হবে, তবেই সে ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করাতে পারবে, তাই তো? ভিটামিন D3 কিন্তু ভিটামিন D3 ফর্মে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন করাতে পারবে না, তাকে কিসে কনভার্ট হতে হবে? ক্যালসিট্রায়লে, ঠিক আছে? এবার ক্যালসিট্রায়ল কি করবে? ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করাবে, ইন্টেস্টাইন থেকে ভালোভাবে অ্যাবজর্ব করাতে সাহায্য করবে। এই অবধি আমরা শিখে গেছি, তাই তো? আচ্ছা, এবার আমরা একটু দেখে নেবো যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা হয় কি করে। প্রথমে আমি খুব বেসিক একটা জায়গায় আসবো, সেটা হচ্ছে যে আমাদের এলিমেন্টারি ক্যানালে আমরা কি জানি? এটা হচ্ছে যদি ফুড পাইপ হয়, ফুড পাইপ মানে ইসোফেগাস, যেটাকে আমরা ইসোফেগাস বলি, ফুড পাইপ। এই ইসোফেগাস যেখানে শেষ হলো, ওখান থেকে কি শুরু হয় আমরা জানি? স্টমাক শুরু হয়, তাই তো? স্যার ক্যামেরাটা মনে অনেক ডিসটেন্স হয়ে গেছে, লেখাগুলো বোঝা যাচ্ছে না? না, ক্যামেরাটা অনেকটা ডিসটেন্স হয়ে গেছে। প্রত্যেকের ক্যামেরাটা একটু জুম করে নিলে হবে। একটু জুম করে নিতে হবে, একটু জুম করে নিতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস মানে ফুড পাইপ। তারপরে কি থাকে? আমরা জানি স্টমাক থাকে, তাই তো? এটা স্টমাক। আর স্টমাক যেখানে শেষ হলো সেখান থেকে কি শুরু হয়? স্মল ইন্টেস্টাইন শুরু হয়, আমরা জানি। পুরোটা হেজি আসছে। হেজি আসছে, তাহলে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। সবার কি হেজি আসছে? সবার কি এটা হেজি আসছে? হ্যাঁ, মানে স্যার একটু নেটওয়ার্ক প্রবলেম আছে। বলছি আলো বেশিটা ঘোরানো যাবে? বোর্ডটাকে কি স্যার আলোর দিকে ঘোরানো যাবে? বোর্ডটা আলোর দিকে ঘোরালে কি হবে? এত রিফ্লেকশন করবে, কিছু দেখা যাবে না। সেটাও ঠিক। স্যার তাহলে বোর্ডটাকে আরেকটু টেনে আনুন সামনে, একটুখানি টেনে আনুন না। এবার দেখুন তো, হ্যাঁ আরেকটু আনুন স্যার, আরেকটু আনুন। এটা ঠিক আছে তাহলে। হ্যাঁ এটা ঠিক আছে তো। তাহলে আমরা ইসোফেগাস জানি, তারপরে কি আমরা স্টমাক জানি। স্টমাকের পরে কি শুরু হয়? স্মল ইন্টেস্টাইন শুরু হয়, তাই তো? তারপরে লার্জ ইন্টেস্টাইন থাকে। এই যে স্মল ইন্টেস্টাইন, এখান থেকে কি অ্যাবজর্ব হয়? এখান থেকে ক্যালসিয়াম এবং ফসফেট অ্যাবজর্ব হয়। এবার কিভাবে অ্যাবজর্ব হয় সেই জিনিসটা আমরা একটু বুঝবো। আমি স্মল ইন্টেস্টাইনের একটা পার্টকে আমি কেটে নিলাম, ঠিক আছে? একটা টুকরো কেটে নিলাম, দেখা যাক কেমন হয় জিনিসটা। আমি এটা বুঝছি, হ্যাঁ ঠিক আছে। আমি স্মল ইন্টেস্টাইনের একটা পার্টকে কেটে সেটাকে আমি ম্যাগনিফাই করছি, জুম করছি, বড় করছি, দেখা যাক কেমন হয়। এটা ধরে নিলাম স্মল ইন্টেস্টাইনের একটা পার্ট। এখানে আমরা কি জানি কি থাকে? এরকম ফিঙ্গার লাইক প্রজেকশনস থাকে, তাই তো? এগুলোকে কি বলা হয়?
আমি আরেকটু চওড়া করে রাখি তাহলে সুবিধা হবে। এটা স্মল ইন্টেস্টাইনের ভেতর দিকের যে অংশটা, ফাঁকা জায়গাটা, এটাকে বলে ইন্টেস্টিনাল লিউমেন। এটাকে বলে ইন্টেস্টিনাল লিউমেন। লিউমেন মানে ভেতরের ফাঁকা জায়গাটা, তাই তো? আর এখানে যে আঙুলের মতো প্রজেকশনস যেগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলে ভিল্লাই। সিঙ্গুলার বলে ভিল্লাস, এটা একটা ভিল্লাস, এটা একটা ভিল্লাস, এটা একটা ভিল্লাস, এটা একটা ভিল্লাস। আর প্লুরালে কি বলা হয়? ভিল্লাই। এই অবধি পরিষ্কার? বুঝতে পারলাম না, শুনতে পেলে? ইন্টেস্টাইনের মধ্যে, ইন্টেস্টাইনটাকে একটা পাইপের মতো চিন্তা করুন। পাইপ, একটা পাইপের মতো চিন্তা করুন। এই পাইপের মধ্যে কি রয়েছে? এরকম আঙুলের মতো কিছু প্রজেকশনস রয়েছে, বোঝা যাচ্ছে? এই যে আঙুলের মতো প্রজেকশনস কিছু, বোঝা যাচ্ছে? এই যে আঙুলের মতো যে প্রজেকশনস, এগুলোকে বলা হয় ভিল্লাই। প্লুরালে বলা হয় ভিল্লাই, সিঙ্গুলারে বলা হয় ভিল্লাস। মানে এটা একটা ভিল্লাস, এটা একটা ভিল্লাস, এটা একটা ভিল্লাস, এটা একটা ভিল্লাস। অর্থাৎ আমরা অসংখ্য কি দেখতে পাচ্ছি? ভিল্লাই দেখতে পাচ্ছি। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, মনোজিৎ মিউট করো, মনোজিৎ। স্যার আমার কিন্তু কোনো আওয়াজ নেই স্যার। আছে তো, এটা কি আলাদা আওয়াজ আসছে কোথা থেকে একটা? সবাই একটু মিউট করো। আচ্ছা, এবার আমরা এখানে এক বিশেষ ধরনের সেল দেখতে পাবো এখানে, যে সেলগুলো অ্যাবজর্পশন করাতে সাহায্য করে। এই সেলগুলোকে বলা হয় এন্টারোসাইট। এই যে সেলগুলো দেখতে পাচ্ছি, আমি একটা জাস্ট আরবিট্রারি ছবি আঁকছি বোঝানোর জন্য। আমি এখানে কিছু সেল বুঝতে পারছি, কিছু কোষ আছে, বুঝতে পারছি? কিছু কোষের ছবি আঁকছি এখানে। সেটাকে কি বললেন? এন্টারোসাইট। এই কোষগুলোকে বলা হয় এন্টারোসাইট। এন্টারোসাইট, বোঝাতে পারলাম? এই কোষগুলোর মাধ্যমেই অ্যাকচুয়ালি অ্যাবজর্পশনটা হয়। ক্লিয়ার? এই যে ক্যালসিয়াম অ্যাবজর্ব হয়ে আসছে, ফসফেট অ্যাবজর্ব হয়ে আসছে। শুধু ক্যালসিয়াম বা ফসফেট কেন, আমাদের যে নিউট্রিয়েন্টস যেগুলো, সেগুলো তো যখন অ্যাবজর্ব হয় সেই এন্টারোসাইটের মাধ্যমে অ্যাবজর্ব হয়। ক্লিয়ার? বোঝাতে পারলাম না? স্যার, ধরুন আমি, স্যার হ্যাঁ, এই ভিল্লাই যেটা, ভিল্লাই যেটা বলুন। মানে এই ভিল্লাই মানে যেটা এন্টারোসাইট না, ভিল্লাইটা এন্টারোসাইট না। ভিল্লাইয়ের মধ্যে আমরা অসংখ্য কোষ দেখতে পাবো, সেল দেখতে পাবো, যে সেলগুলো অ্যাবজর্পশন করায়। মানে আমি যদি এটা একটা ভিল্লাস আঁকি, আমি চিন্তা করলাম এখানে একটা কোষ আছে, এরকম কোষ, ঠিক আছে? এই কোষটার মাধ্যমেই কিন্তু নিউট্রিয়েন্ট বলি বা ক্যালসিয়াম বলি বা ফসফেট বলি, আমি যাই বলি, প্রোটিনের অ্যাবজর্বেবল ফর্ম, কার্বোহাইড্রেটের অ্যাবজর্বেবল ফর্ম, লিপিডের অ্যাবজর্বেবল ফর্ম, আমি যা খুশি বলি, সবই এন্টারোসাইটের মধ্যে দিয়ে চলে আসবে শরীরের মধ্যে। বোঝাতে পারলাম? তাহলে অ্যাবজর্বটা কে করাচ্ছে? এই এন্টারোসাইট অ্যাবজর্ব। মানে যেই তার। ক্লিয়ার? স্যার এই যে ভিল্লাই যেটা বললেন, এই যেটা উঠে গেছে ওই পার্ট দিয়ে প্রথম অ্যাবজর্পশন হচ্ছে, ঠিক। মানে যেটা ডাউন ওইখানে হচ্ছে না। ডাউন বলতে বুঝলাম না। ইন্টেস্টাইন তো, এটা স্মল ইন্টেস্টাইন, তাই তো? এবার স্যার, ক্যালসিয়াম, স্যার ওই যে এই ডাউন উঠে হয়ে যাচ্ছে, টপ যেখানে দেখাচ্ছেন এই টপে কোষগুলো এঁকেছেন, আর যেখানে ডাউনের এই যে চড়াই উতরাই নিচের পোর্শন দিয়ে কিন্তু হচ্ছে না। সব জায়গাতে হচ্ছে। আমি 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 কয়েকটা এঁকেছি, এরকম অসংখ্য থাকে, ঠিক আছে? আচ্ছা, এরকম অসংখ্য থাকে, প্রত্যেকটার মধ্যে এরকম এন্টারোসাইট রয়েছে। বোঝাতে পারছি? এবার আপনি বলবেন ডান দিকে এন্টারোসাইট এঁকেছেন, বাঁ দিকে তো আপনি, তাহলে কি বাঁ দিকে অ্যাবজর্ব হয় না? এখানেও হয়, পুরো জায়গাটায় হয়। আমি এত ছবিতে আঁকলাম না, বোঝাতে পারছি? ওকে স্যার, ওকে স্যার। বোঝাতে পারছি? তার মানে আমি যদি একটা ভিল্লাসকে বড় করে আঁকি, আপনার কাছে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। আমি এটাকে আরো জুম করছি, ইন্টেস্টাইনটাকে জুম করে তার একটা অংশ আমি কেটেছি, তাই তো? এবার এই যে স্মল ইন্টেস্টাইনের অংশটাকে আমি আরো জুম করি, আমি একটা ভিল্লাসকে এখান থেকে তুলে দিই, তাহলে আপনাদের কাছে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এটা কি আঁকলাম? একটা ভিল্লাস। এই অবধি বোঝা যাচ্ছে? এই অবধি বোঝা যাচ্ছে। এবার এখানে আমি এটা কি আঁকলাম? একটা কোষ আঁকলাম। বোঝাতে পারছি?
এটা একটা কোষ, এখান দিয়ে অ্যাবজর্পশনটা হবে, ঠিক আছে? অ্যাবজর্পশনটা হয়ে সেটা শরীরের মধ্যে আসবে, বোঝাতে পারছি? এটা হচ্ছে ইন্টেস্টিনাল লিউমেন, এখান দিয়ে ক্যালসিয়াম আসছে, ফসফেট আসছে বা নিউট্রিয়েন্টস গুলো আসছে, বোঝাতে পারছি? সেটা অ্যাবজর্ব হচ্ছে কোথা থেকে? এন্টারোসাইট থেকে অ্যাবজর্ব হচ্ছে, বোঝাতে পারলাম? আমি একখানা এন্টারোসাইট আঁকলাম, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এন্টারোসাইটে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দু ধরনের মেমব্রেন দেখতে পাচ্ছি, আমি লাল দিয়ে করছি। একটা হচ্ছে ইন্টেস্টিনাল লিউমেনের দিকের মেমব্রেন, বোঝাতে পারছি? ইন্টেস্টিনাল লিউমেনের দিকে একটা মেমব্রেন দেখতে পাচ্ছি, আর একটা পেছন দিকে আরেকটা মেমব্রেন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তো? তাহলে ক্যালসিয়াম বলি বা ফসফেট বলি অ্যাবজর্ব হচ্ছে কোন দিক দিয়ে? এন্টারোসাইটের মধ্যে ঢুকছে কোন দিক দিয়ে? ইন্টেস্টাইনের দিকে যে মেমব্রেনটা রয়েছে সেটা দিয়ে ঢুকছে, তারপরে সেটা ভেতর থেকে এগোতে 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 তার অপর প্রান্তের মেমব্রেনের দিকে আসছে, তারপর সেখান থেকে সে বেরিয়ে কোথায় চলে আসছে? সেখান থেকে বেরিয়ে ইন্টারসেলুলার স্পেসে চলে আসছে, বোঝাতে পারলাম? আচ্ছা, এদিকটা কি? ইন্টেস্টিনাল লিউমেন, মানে ফাঁকা জায়গাটা, পাইপের ভেতর দিকের অংশটা, তাই তো? তাহলে এই যে ইন্টেস্টিনাল লিউমেনের দিকের যে এন্টারোসাইটের যে মেমব্রেন, এটাকে বলা হয় এপিকাল মেমব্রেন। এই মেমব্রেনটাকে কি বলা হয়? এপিকাল মেমব্রেন। কি বলা হয়? এপিকাল মেমব্রেন। অপোজিটে ব্যাসোলেটার। ভেরি গুড, আমি আগের দিন শিখিয়েছিলাম। ঠিক তার অপোজিট সাইডে যে মেমব্রেনটা রয়েছে এটাকে বলে ব্যাসোল্যাটারাল মেমব্রেন। কি বলা হয়? ব্যাসোল্যাটারাল মেমব্রেন। এই অবধি কি বোঝা গেল? হ্যাঁ স্যার। তার মানে ইন্টেস্টাইনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? অসংখ্য কোষ রয়েছে, যে কোষগুলো অ্যাবজর্ব করতে সাহায্য করে সেই কোষগুলোকে কি বলা হয়? এন্টারোসাইট বলা হয়। এবার এন্টারোসাইটে আমরা দুটো মেমব্রেন নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে ইন্টেস্টিনাল লিউমেনের দিকে যে মেমব্রেনটা রয়েছে যেটাকে বলা হয় এপিকাল মেমব্রেন, আর ঠিক তার উল্টো দিকে একটা মেমব্রেন রয়েছে যেটাকে বলা হচ্ছে ব্যাসোল্যাটারাল মেমব্রেন। এই অবধি পরিষ্কার? পরিষ্কার স্যার। কারোর কোনো কনফিউশন আছে? এই অবধি যদি পরিষ্কার থাকে তাহলে আমি ফার্দার এগোবো। কারোর কোনো কনফিউশন আছে? থাকলে বলুন আছে, না থাকলে বলুন নেই। ক্লিয়ার। ক্লিয়ার। তাহলে ইন্টেস্টিনাল লিউমেনের দিকে এন্টারোসাইটের যে মেমব্রেনটা সেটাকে কি বলা হয়? বলুন। এপিকাল মেমব্রেন। এপিকাল মেমব্রেন, ভেরি গুড। আর তার উল্টো দিকে যে মেমব্রেনটা রয়েছে এন্টারোসাইটে সেটাকে কি বলা হয়? এপিকাল মেমব্রেন। না, ব্যাসোল্যাটারাল মেমব্রেন। ব্যাসোল্যাটারাল মেমব্রেন। ঠিক। এবার এটাকে আমি আরো বড় করছি, আরো জুম করছি, আরো ম্যাগনিফাই করছি, ঠিক আছে? হ্যাঁ, ব্যাসোল্যাটারাল মেমব্রেন। আমি এটাকে আরো ম্যাগনিফাই করছি, আরো জুম করছি, দেখা যাক কেমন হয়। আমি একটা এন্টারোসাইটকে এবার আঁকি। আমি বড় করে আঁকছি। আমি ধরে নিলাম এটা একটা এন্টারোসাইট, বোঝাতে পারলাম? এটা একটা এন্টারোসাইট, এটা সেই কোষ যে কোষের মাধ্যমে অ্যাবজর্পশনটা হচ্ছে। এবার এদিকে কি রয়েছে? ইন্টেস্টিনাল লিউমেন। এদিকে কি রয়েছে? ইন্টেস্টিনাল লিউমেন, তাই তো? মানে এখান দিয়ে ক্যালসিয়াম আসছে, এখান দিয়ে ফসফেট আসছে, ইন্টেস্টিনাল লিউমেন। আর এপাশে কি রয়েছে? এন্টারোসাইটের এপাশে কি রয়েছে? ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার স্পেস, ঠিক আছে? ইন্টারসেলুলার স্পেস মানে কি? দুটো সেলের মাঝখানে যে স্পেসটা। ইন্টার, ইন্ট্রা মানে হচ্ছে ভেতরে। যদি সেলের ভেতরে কোনো জিনিস আমরা বলি এগুলোকে কি বলবো আমরা? ইন্ট্রাসেলুলার কম্পোনেন্ট। ইন্ট্রা মানে হচ্ছে ভেতরে, আর ইন্টার মানে দুটোর মাঝখানে। তাহলে এই যে স্পেসটা, এই স্পেসটাকে বলছি আমরা ইন্টারসেলুলার স্পেস, মানে দুটো সেলের মধ্যে যে স্পেসটা, ফাঁকা জায়গাটা। ক্লিয়ার? তাহলে এটা যদি এন্টারোসাইট হয়, একদিকে কি রয়েছে? ইন্টেস্টিনাল লিউমেন,
যেখান দিয়ে ক্যালসিয়াম আয়ন ফসফেট আয়ন আসছে, তাই তো, বা আমি ক্যালসিয়াম আসছে ফসফেট আসছে, ঠিক আছে। আর তার উল্টো দিকে কি রয়েছে, ইন্টারসেলুলার স্পেস। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, তাহলে এদিকের যে মেমব্রেনটা এই মেমব্রেনটাকে আমরা কি বলবো, যেটা ইন্টেস্টিনাল লিউমেনের দিকে রয়েছে, একটু আগে বললাম, কি বলবো এদিকের মেমব্রেনটাকে? এপিকাল মেমব্রেন। তাহলে এটা হচ্ছে এপিকাল মেমব্রেন। শুনতে পেলাম না? এপিকাল মেমব্রেন। এদিকের মেমব্রেনটা হচ্ছে এপিকাল মেমব্রেন, আর এদিকের মেমব্রেনটা এখানে ল্যাটারাল কথাটা আসছে, এটাকে বলা হয় ব্যাসোল্যাটারাল মেমব্রেন। এই মেমব্রেনটা কি, এটা হচ্ছে ব্যাসোল্যাটারাল মেমব্রেন। এই অবধি কি বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এই মেমব্রেনটা হচ্ছে এপিকাল মেমব্রেন, এই মেমব্রেনটা হচ্ছে ব্যাসোল্যাটারাল মেমব্রেন। এপিকাল মেমব্রেনের এদিকে রয়েছে ইন্টেস্টিনাল লিউমেন, ফাঁকা জায়গাটা, আর ব্যাসোল্যাটারাল মেমব্রেনের পরে রয়েছে ইন্টারসেলুলার স্পেস। বোঝাতে পারলাম? এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার এখান দিয়ে ক্যালসিয়াম কি আসবে, ক্যালসিয়াম যেটা আসছে সেটা আবার এন্টারোসাইটের মধ্যে ঢুকতে হবে, এন্টারোসাইটের মধ্যে ঢুকতে হবে। এই যে ক্যালসিয়াম যে এন্টারোসাইটের মধ্যে ঢুকছে, এই যে ক্যালসিয়াম যে এন্টারোসাইটের মধ্যে ঢুকছে, তার মানে বাইরে কি রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, তাই তো, বাইরে ক্যালসিয়াম রয়েছে, এই ক্যালসিয়ামটা ঢুকবে কোথায়, এন্টারোসাইটের মধ্যে, ঠিক আছে। এই যে ঢোকার, এই যে ক্যালসিয়াম যে ইন্টেস্টিনাল লিউমেন থেকে এন্টারোসাইটের মধ্যে ঢুকছে, এটাকে বলা হয় ক্যালসিয়াম ইনফ্লাক্স। এটাকে কি বলা হয়, ক্যালসিয়াম ইনফ্লাক্স। তাহলে ক্যালসিয়াম ইনফ্লাক্স কথাটার মানে কি, ক্যালসিয়াম ইনফ্লাক্স কথাটার মানে হচ্ছে ক্যালসিয়াম ইন্টেস্টিনাল লিউমেনের ভেতর থেকে এন্টারোসাইটের মধ্যে প্রবেশ করে আসলো, এটা বলা হচ্ছে ক্যালসিয়াম ইনফ্লাক্স। বোঝাতে পারলাম? এবার ক্যালসিয়াম আয়ন যে ইন্টেস্টিনাল লিউমেন থেকে এন্টারোসাইটের মধ্যে প্রবেশ করে আসলো, তাহলে কিসের মাধ্যমে আসলো, এখানে এক প্রকার স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেল রয়েছে, এখানে এক প্রকার স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেল রয়েছে, ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়ামটা ঢুকছে। এই যে স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেল যার মাধ্যমে ক্যালসিয়াম আয়নটা ইন্টেস্টিনাল লিউমেন থেকে এন্টারোসাইটের মধ্যে ঢুকছে, এটার নাম হচ্ছে ট্রানজিয়েন্ট রিসেপ্টর পোটেনশিয়াল ভ্যানিলয়েড 6। এত বড় নাম মনে রাখতে হবে না, ছোট করে TRPV6 বলে। কি বলে? TRPV6। এই যে TRPV6, এটা কি, এটা এক প্রকার স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেল। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম না? আমি যদি বাড়িতে ঢুকতে যাই, আমার বাড়িতে ঢোকার জন্য আমার একটা দরজা দরকার, তো আমি তো পাঁচিল ভেদ করে ঢুকতে পারবো না, আমি তো ভূত না যে পাঁচিলের ওপরে রয়েছি, দরজা নেই আমি পাঁচিলের এপারে চলে আসবো। পারবো কি? পারবো না। তাহলে আমাকে ঘরের মধ্যে ঢুকতে গেলে সেই আমার ঘরের যে দেওয়ালটা রয়েছে সেখানে একটা দরজা দরকার, সেই দরজার ভেতর দিয়ে আমি ঢুকতে পারবো। তা ক্যালসিয়াম যে বাইরে থেকে ভেতরে আসছে এন্টারোসাইটের ভেতরে, তাহলে এখানে একটা দরজা চাই, তাই তো। এই দরজাটা যদি না থাকতো তাহলে ক্যালসিয়াম এই এন্টারোসাইটের বাইরে থেকে এন্টারোসাইটের ভেতরে ঢুকতে পারতো না। এই দরজাটার নাম হচ্ছে TRPV6। বোঝাতে পারলাম? যেটা অনেকগুলোই রয়েছে, যেটা ওরকম ওই ইন্টারসাইটের ওই এপিক্যাল মেমব্রেনে অনেকগুলোই রয়েছে। হ্যাঁ, মানে একটা ক্যালসিয়াম ঢুকছে এরকম তো ব্যাপার না, হ্যাঁ অনেকগুলোই এগুলো রয়েছে। আমি খুব সহজ করে জিনিসটা বোঝানোর চেষ্টা করছি, এই এন্টারোসাইটের এপিক্যাল মেমব্রেনে এখানে একটা দরজা রয়েছে, যে দরজা দিয়ে ক্যালসিয়ামটা কি হবে, এন্টারোসাইটের বাইরে থেকে এন্টারোসাইটের ভেতরে ঢুকবে। এই দরজাটা কি, এই দরজাটার নাম হচ্ছে TRPV6। এই অ্যাকচুয়ালি তো এটা দরজা না, এটা কি, এটা এক প্রকার স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেল। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার TRPV6 এর পুরো নামটা যদি মনে নাও রাখতে পারেন কোনো অসুবিধা নেই, নামটা আমি বলে দিচ্ছি, ট্রানজিয়েন্ট রিসেপ্টর পোটেনশিয়াল ভ্যানিলয়েড 6। লিখে দেবো কি, তারপরে মুছে দেবো, যদি মনে করেন নোট করবেন, নোট করে নিতে পারেন। ট্রানজিয়েন্ট
ট্রানজিয়েন্ট রিসেপ্টর, হ্যাঁ কিছু বলছিলেন বলুন। ঠিক আছে, ভিডিওটা পেয়ে যাবেন, আমার কথাগুলো শোনা যাচ্ছে। ট্রানজিয়েন্ট রিসেপ্টর, যখন ভিডিওটা পাবেন তখন একটু পজ করে করে লিখে নেবেন, ঠিক আছে। পোটেনশিয়াল, তাহলে আপনার ওখানে নেটওয়ার্কের মারাত্মক প্রবলেম। পোটেনশিয়াল ভ্যানিলয়েড 6, ঠিক আছে। ট্রানজিয়েন্ট রিসেপ্টর পোটেনশিয়াল ভ্যানিলয়েড 6, এত বড় নাম মনে না রাখলেও চলবে, এত বড় নাম মনে না রাখলেও চলবে। TRPV6 মনে রাখতে হবে। মনে রাখবো কি করে? মনে রাখার সুবিধার জন্য এইভাবে মনে রাখতে হবে, তোর রূপে পাগল ভাই 6টা ছেলে, তোর রূপে পাগল ভাই 6টা ছেলে, মনে থাকবে? তোর টি, রূপে আর, পাগল পি, ভি মানে হচ্ছে ভাই, 6 মানে 6টা ছেলে। এবার মনে থাকবে? হ্যাঁ স্যার। তোর রূপে পাগল ভাই 6টা ছেলে। এই TRPV6 নামক এই যে স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেল, এই ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে কি হবে? ক্যালসিয়াম ইন্টেস্টিনাল লিউমেন থেকে কার মধ্যে প্রবেশ করবে? এন্টারোসাইটে প্রবেশ করবে। এই অবধি পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। এইবার তাহলে আমি এই নামটা মুছে দিচ্ছি, এত শক্ত নাম মুছে দিচ্ছি। ট্রানজিয়েন্ট রিসেপ্টর পোটেনশিয়াল ভ্যানিলয়েড 6 মুছে দিচ্ছি। এবার এই যে ক্যালসিয়াম যে প্রবেশ করে গেল ইন্টেস্টিনাল লিউমেন থেকে এন্টারোসাইটের মধ্যে, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি ক্যালসিয়াম ইনফ্লাক্স। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? ক্যালসিয়াম ইনফ্লাক্স, ইনফ্লাক্স, ঠিক আছে। আচ্ছা, মানে গিললো, মানে হ্যাঁ ক্যালসিয়ামটা ঢুকলো এন্টারোসাইটের মধ্যে, ঢুকলো, এটাকে বলে ক্যালসিয়াম ইনফ্লাক্স। এবার ঢুকলে তো হবে না, এবার ক্যালসিয়ামটাকে এই এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি আসতে হবে, তাই তো? একদম। তারপরে তবেই না ব্যাসোল্যাটারাল মেমব্রেন থেকে সে বেরোতে পারবে। এবার ক্যালসিয়ামটা এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি যে আসবে, একে কে আনবে? একে এক প্রকার ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন নিয়ে আসবে। ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, ভেরি গুড, এগুলো পড়িয়েছিলাম, মনে আছে একটু? ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন মানে যে ক্যালসিয়ামকে নিজের সঙ্গে বাইন্ড করে ফেলবে, আটকে ফেলবে, ফেলে এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি নিয়ে আসবে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এবার যে প্রোটিনটা নিয়ে আসবে ক্যালসিয়ামকে এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি, যে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনটা নিয়ে আসবে তার নাম হচ্ছে ক্যাল বাইন্ডিং। নাম থেকে বুঝতে পারছি, ক্যাল বাইন্ড মানে ক্যালসিয়াম বাইন্ড। তুমি এভাবে মনে রাখতে পারি তো, ক্যাল বাইন্ডিং, ঠিক আছে। বোঝাতে পারলাম? আমি ভেঙে 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 বলছি। ক্যালসিয়ামকে বাইন্ড করছে, ক্যাল বাইন্ড ইন, ক্যাল বাইন্ডিং। এই ক্যাল বাইন্ডিংটা কি? ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন। এই ক্যালসিয়ামকে, এটা যদি ক্যালসিয়াম হয়, এটা যদি ক্যালসিয়াম হয়, এটা যদি ক্যাল বাইন্ডিং হয়, এই ক্যাল বাইন্ডিং কি করলো? ক্যালসিয়ামকে নিজের সাথে আটকে ফেললো, আটকে ফেলে এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি নিয়ে আসবে, এসে ক্যালসিয়ামকে ছেড়ে দেবে। বোঝাতে পারলাম? তার মানে এই ক্যাল বাইন্ডিং নামক ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনটা কিসের মতো কাজ করছে? শাটেলের মতো কাজ করছে। শাটেল কোনটাকে বলে? ধরুন আমি দক্ষিণেশ্বরে নেমেছি, আমি এয়ারপোর্ট যাব, আমি দক্ষিণেশ্বর পৌঁছে গেছি, এবার আমি এয়ারপোর্ট যেতে হবে। দেখবেন দক্ষিণেশ্বর থেকে না ওই ম্যাজিক গাড়িগুলো ছাড়ে এয়ারপোর্ট অবধি, ওগুলোকে কি বলে? শাটেল বলা হয়, তাই না? শাটেল বলে তো। ड्राइवर से बोल आजा मेरी गाड़ी में बैठ जा, आजा मेरी गाड़ी में बैठ जा, প্যাসেঞ্জার এসে গাড়িতে বসে গেল, শাটল ছেড়ে দিল, দক্ষিণেশ্বর থেকে তুললো, কোথায় নামিয়ে দিল? এয়ারপোর্টে নামিয়ে দিল। এটা দক্ষিণেশ্বর, এটা এয়ারপোর্ট। তাহলে এই যে ম্যাজিক গাড়িগুলো, এই ম্যাজিক গাড়িটা হচ্ছে ক্যাল বাইন্ডিং। বোঝাতে পারলাম? এই ম্যাজিক গাড়িটা হচ্ছে ক্যাল বাইন্ডিং, আর ওই প্যাসেঞ্জার থেকে, প্যাসেঞ্জারটা হচ্ছে ক্যালসিয়াম। ক্লিয়ার? তাহলে এই ক্যাল বাইন্ডিং কি করলো? ক্যালসিয়ামকে তুললো, নিজের সঙ্গে আটকালো, দিয়ে এপিক্যাল মেমব্রেন থেকে নিয়ে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি এনে ক্যালসিয়ামকে ছেড়ে দিল। বোঝাতে পারলাম? স্যার। তাহলে ক্যাল বাইন্ডিং কিসের মতো কাজ করছে? শাটেলের মতো কাজ করছে, শাটেল, ঠিক আছে। এবার ক্যালসিয়াম কোথায় ছিল? এপিক্যাল মেমব্রেন থেকে কোথায় পৌঁছে গেল ক্যালসিয়ামটা? ব্যাসোল্যাটারাল মেমব্রেনের কাছে পৌঁছে গেল। বোঝাতে পারলাম? এবার এই ব্যাসোল্যাটারাল মেমব্রেন থেকে ক্যালসিয়ামটাকে বেরিয়ে কোথায় আসতে হবে? এই ইন্টারসেলুলার স্পেসে আসতে হবে, ঠিক আছে।
আমি ইন্টারসেলুলার স্পেসটা মুছে দিচ্ছি, কারণ কিভাবে বেরোচ্ছে সেটা আমাদের শিখতে হবে। এবার এখানে আমরা দুটো জিনিস শিখব। কি কি দুটো জিনিস শিখব? কিভাবে ক্যালসিয়ামটা বেরোচ্ছে ইন্টারসেলুলার স্পেসের মধ্যে। এখানে আমরা দেখতে পাবো এক প্রকার এনজাইমের প্রভাব, যে এনজাইমটা ক্যালসিয়ামকে এন্টারোসাইট থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি বেরোতে সাহায্য করবে। ওই এনজাইমটার নাম হচ্ছে PMCA1B। PMCA1B এটা কি? এটা এক প্রকার এনজাইম। বোঝাতে পারলাম? এই এনজাইমের মাধ্যমে কি হলো? ক্যালসিয়ামটা এন্টারোসাইট থেকে কোথায় বেরিয়ে আসলো? বাইরে বেরিয়ে আসলো, ইন্টারসেলুলার স্পেসে বেরিয়ে আসলো। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আরেকটা পথ দিয়েও সে বেরোতে পারে। ঠিক আছে, আরেকটা পথে এখানে আমরা এক প্রকার ওই মেমব্রেন প্রোটিনের আমরা প্রভাব দেখতে পাবো। যে মেমব্রেন প্রোটিনটার নাম হচ্ছে MCX1। MCX1 এটা কি? এটা এক প্রকার মেমব্রেন প্রোটিন। MCX1 কেন বলা হচ্ছে? এটার নাম হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার 1। সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার 1। তার মানে নাম থেকেই বুঝতে পারছি এক্সচেঞ্জ কার হচ্ছে? সোডিয়াম আয়নের সঙ্গে ক্যালসিয়াম আয়নের এক্সচেঞ্জ হচ্ছে। মানে সোডিয়াম বাইরে থেকে ভেতরে যাচ্ছে, সোডিয়াম বাইরে থেকে ভেতরে যাচ্ছে, তার পরিবর্তে ক্যালসিয়াম ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে। বোঝাতে পারলাম? সেই জন্য এটার নাম কি? সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার 1। তাহলে ক্যালসিয়াম যখন এপিক্যাল মেমব্রেন থেকে আলটিমেটলি ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি এসে পৌঁছালো, এবার ব্যাসোল্যাটারাল মেমব্রেন থেকে ইন্টারসেলুলার স্পেসে কিভাবে ক্যালসিয়াম বেরোবে? একটা হচ্ছে PMCA1B এর মাধ্যমে বেরোবে, PMCA1B নামক এনজাইমের মাধ্যমে বেরোবে। এবার এই PMCA1B আমি যদি নামটা বলি, নামটা অনেক বড় নাম, মনে না রাখলেও কোনো অসুবিধা নেই। প্লাজমা মেমব্রেন ক্যালসিয়াম ATPase1B আমি লিখে দেবো। প্লাজমা মেমব্রেন C4 হচ্ছে ক্যালসিয়াম, তারপরে ATPase মানে অ্যাডিনোসিন ট্রাইফসফেট এজ 1B। এত বড় নাম কেউ মনে রাখতে পারেনি। PMCA1B আমরা মনে রাখবো কি করে? পিসিমণি চানাচুর আনলো এক বাটি, পিসিমণি চানাচুর আনলো এক বাটি, মনে থাকবে? তাহলে পিসিমণি চানাচুর আনলো এক বাটি, এটা কি? এটা হচ্ছে এক প্রকার এনজাইম। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন ক্যালসিয়াম ATPase1B এই এনজাইমের মাধ্যমে কি হবে? এই যে ক্যালসিয়াম আয়নটা এন্টারোসাইটের ভেতর থেকে কোথায় বেরিয়ে আসবে? ইন্টারসেলুলার স্পেসের মধ্যে বেরিয়ে আসবে। বোঝাতে পারলাম? আচ্ছা, আর কিসের মাধ্যমে বেরোবে? এক প্রকার আমরা মেমব্রেন প্রোটিন দেখতে পাবো, যেটার নাম কি বলেছিলাম আমি? সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার 1। সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার 1। এখান থেকে সোডিয়াম এন্টারোসাইটের বাইরে থেকে ভেতরে ঢুকে গেল, তার এগেইনস্টে কি বেরিয়ে আসবে? তার এগেইনস্টে ক্যালসিয়াম এন্টারোসাইটের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসবে ইন্টারসেলুলার স্পেসে। ক্লিয়ার? মনে থাকবে? MCX1 মনে রাখতে হবে। নাড়ু ছিল এক্সট্রা একটা, যেভাবে মনে রাখতে পারেন, নাড়ু ছিল এক্সট্রা একটা। PMCA1B কে আমি কি মনে রাখতে পারলাম? পিসিমণি চানাচুর আনলো এক বাটি। আর TRPV6 কে আমি কিভাবে মনে রাখতে বলেছি? তোর রূপে পাগল ভাই ছটা ছেলে। মনে থাকবে? আচ্ছা, এবার এই জিনিসটা করানোর মধ্যে ক্যালসিট্রায়লের কি রোল আছে? ক্যালসিট্রায়ল কি করে? এই যে ক্যালসিয়াম ইনফ্লাক্স যেটা হচ্ছে, অর্থাৎ ইন্টেস্টিনাল লিউমেন থেকে এই যে এন্টারোসাইটের মধ্যে ঢুকছে, এই যে ক্যালসিয়ামের ইনফ্লাক্স যেটা হচ্ছে, এই এন্ট্রিটাকে ও কি করে? আরো ভালোভাবে করতে সাহায্য করে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? মানে বেশি করে ঢুকতে সাহায্য করে ক্যালসিয়াম। ক্যালসিয়াম যে ইন্টেস্টিনাল লিউমেন থেকে যে এন্টারোসাইটের মধ্যে ঢুকছে, এই ঢোকাটাকে এনহ্যান্স করে কে? এই এন্ট্রিটাকে এনহ্যান্স করে কে? ক্যালসিট্রায়ল। বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে ক্যালসিট্রায়লের কাজ শেষ না। এই যে ক্যালবাইন্ডিন নামক যে আমরা ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের কথা বলেছি,
ক্যালসিট্রাল কি করে, এই ক্যালবাইন্ডিনের সিনথেসিসটাকে স্টিমুলেট করে। সিনথেসিস মানে তৈরি হওয়াটা। আমাকে একটা জিনিস বলুন, এই ক্যালবাইন্ডিন কিসের মতো কাজ করছে? স্যাটেলের মতো কাজ করছে। দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট অব্দি প্যাসেঞ্জারকে নিয়ে আসছে, তাই তো? মানে এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অব্দি ক্যালসিয়ামকে বয়ে আনছে, তাই তো? এবার যত সংখ্যক ক্যালবাইন্ডিন বাড়বে তত সংখ্যক ট্রান্সপোর্টেশন বেশি হবে। মানে দক্ষিণেশ্বর থেকে এয়ারপোর্ট অব্দি যদি দুটো ম্যাজিক গাড়ি চলে, যত প্যাসেঞ্জার আসতে পারবে। যদি 10টা গাড়ি চলে তাহলে কি হবে? আরো বেশি বেশি প্যাসেঞ্জার আসতে পারবে। বোঝাতে পারছি? তাহলে ক্যালসিট্রাল কি করছে? এই ক্যালবাইন্ডিন নামক ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনের সিনথেসিসকে স্টিমুলেট করছে। বোঝাতে পারলাম? যাতে এই ক্যালবাইন্ডিন নামক ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনটা তৈরি হয়, আরো সিনথেসিস হয়, সেই সিনথেসিসটাকে স্টিমুলেট করছে ক্যালসিট্রাল। ক্লিয়ার? তাহলে ক্যালবাইন্ডিন যদি তৈরি হয় তাহলে কি হবে? ট্রান্সপোর্টটাও হবে ক্যালসিয়ামের এন্টারোসাইটের মধ্যে। বোঝাতে পারলাম? একদম স্যার। আচ্ছা, এবার ক্যালসিয়াম এন্টারোসাইট থেকে যখন ইন্টারসেলুলার স্পেসের মধ্যে বেরিয়ে আসছে, এটাকে বলা হয় এক্সট্রুশন। এক্সট্রুশন, এটাকে কি বলা হয়? এক্সট্রুশন অফ ক্যালসিয়াম। এক্সট্রুশন। ঢোকাটাকে কি বলা হয়েছিল? ক্যালসিয়াম ইনফ্লাক্স। বেরোনোটাকে কি বলছি? এক্সট্রুশন অফ ক্যালসিয়াম। ঠিক আছে? এবার ক্যালসিট্রাল কি করে? এই যে ক্যালসিয়াম যে এক্সট্রুশন হচ্ছে সেই অ্যাক্টিভিটিটাকেও বাড়িয়ে দেয়। বোঝাতে পারছি? তার মানে ক্যালসিট্রালের রোল কত? ক্যালসিট্রাল ক্যালসিয়ামকে এন্টেরোসাইটের মধ্যে ঢুকতে সাহায্য করছে, এবং শুধু ঢুকতে না, ক্যালসিয়াম যাতে এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি আসতে পারে, যে নিয়ে আসে তাকে তৈরি করতে সাহায্য করছে। এবং শুধু তাই না, ব্যাসোল্যাটারাল মেমব্রেন ক্রস করে ক্যালসিয়াম যাতে বেরিয়ে আসতে পারে, অর্থাৎ ক্যালসিয়ামের এক্সক্লুশন, সেটাতেও সাহায্য করছে ক্যালসিট্রাল। ক্লিয়ার? তাহলে আমাদের কাছে কি সবার কাছে পরিষ্কার যে ক্যালসিয়াম ইন্টেস্টিনাল লিউমেনের ভেতর থেকে আলটিমেটলি ইন্টারসেলুলার স্পেস অবধি কিভাবে পৌঁছায়, আর সেখানে ক্যালসিট্রালের রোলটা কি? কেউ আছে যে বুঝতে পারেনি? কে বলতে পারবে আমাকে? কেউ একজন কেউ একজন দায়িত্ব নিন, আমাকে জিনিসটা বোঝান। ক্যালসিয়াম ইন্টেস্টিনাল লিউমেন থেকে কিভাবে এন্টেরোসাইটের মধ্যে ঢুকছে? হ্যাঁ বলুন স্যার। ক্যালসিয়াম যখন আমরা ইনটেক করি, এটা আমাদের প্রথমে স্টমাক হয়ে প্রথমে পোরশন যাচ্ছে ইন্টেস্টাইনের, স্মল ইন্টেস্টাইনে পৌঁছে গেল। এবার ইন্টেস্টাইনের প্রথম যে পার্টটা পড়ে যেটা এপিক্যাল মেমব্রেন, না, ইন্টেস্টাইনের মধ্যে আমরা কি পাবো? ইন্টেস্টিনাল সেলস পাবো, যে সেলগুলো অ্যাবজর্ব করে, যার নাম হচ্ছে এন্টারোসাইট। একদম স্যার। এন্টারোসাইটের প্রথম যে এপিক্যাল মেমব্রেন থেকে ঠিক ইনফ্লাক্স হচ্ছে, সেখানে চ্যানেল কিছু থাকে। ঠিক, সেই চ্যানেল থেকে আমাদের ক্যালসিয়াম ওটা আমাদের ভেতরে ঢোকে। ঠিক। এই যে স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেল, এটার নাম কি বলেছি আমি? TRPV6। TRPV6। এই TRPV6 নামক স্পেশালাইজড ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে কি হলো? ক্যালসিয়ামের ইনফ্লাক্স হলো, অর্থাৎ ক্যালসিয়াম ইন্টেস্টিনাল লিউমেন থেকে এন্টারোসাইটের মধ্যে প্রবেশ করে আসলো। ঠিক আছে? স্যার এই ঢোকার পর ভেতরে যে আমাদের ক্যালবিন্ডিন নামক যে প্রোটিনটা, ক্যালবিন্ডিন নামক যে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন, নামটা এভাবে মনে রাখুন, ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন। ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন। ঠিক আছে? স্যার এই প্রোটিনটা ওই আমরা যে ইনটেক করলাম ক্যালসিয়ামটাকে, ওটাকে আরো বই নিয়ে যেতে অন্য পারে ট্রান্সলোকেশন করতে, মানে এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেনের মধ্যে নিয়ে আসতে সাহায্য করে, তাই তো? হ্যাঁ, ট্রান্সলোকেশন হলো। ভেরি গুড, ট্রান্সলোকেশন হলো। তারপরে স্যার এই ট্রান্সলোকেশনের পর যেখানে অপোজিট পার্টে রয়েছে আমাদের অপোজিট মানে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি পৌঁছে গেল। ব্যাসোল্যাটারাল মেমব্রেন স্পেসিফিক বলতে হবে। সেকেন্ড থেকে স্যার আমাদের যে PMCA16 যে রয়েছে, ওই মাধ্যমে স্যার ওটা বেরিয়ে যাচ্ছে আমাদের PMCA1B 6 না 1B। ঠিক আছে? 1B। PMCA1B নামক এনজাইমের মাধ্যমে কি হলো? ক্যালসিয়ামটা এন্টারোসাইটের ভেতর থেকে কোথায় চলে আসলো? ইন্টারসেলুলার স্পেসে চলে আসলো। এটা একটা পথ। আরেকটা পথ কি? আরেকটা স্যার
আরেকটা যে চ্যানেল রয়েছে এই আমাদের ভ্যাসোলেটারের মেমব্রেন মেমব্রেন প্রোটিন রয়েছে, মেমব্রেন প্রোটিন, যেটা নাম হচ্ছে সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার 1। NCX1 হ্যাঁ, NCX1 সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার 1 এই নামক মেমব্রেন প্রোটিনের মাধ্যমে কি হলো, সোডিয়াম বাইরে থেকে এন্টেরোসাইটের মধ্যে ঢুকলো, তার এগেইনস্টে ক্যালসিয়াম এন্টেরোসাইটের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসলো, ইন্টারসেলুলার স্পেসে বেরিয়ে আসলো। আচ্ছা, ঠিক আছে, পুরো কাজটাকে হেল্প করছে না এই যে বেরিয়ে আসছে এন্টেরোসাইটের ভেতর থেকে যে এখানে চলে আসছে ইন্টারসেলুলার স্পেসে, এটাকে কি বলা হয়, এক্সট্রুশন। এক্সট্রুশন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা তিনটে শব্দ জানলাম, একটা ক্যালসিয়াম ইনফ্লাক্স, একটা হচ্ছে ট্রান্সলোকেশন, তাই তো, একদম স্যার। ট্রান্সলোকেশন, আরেকটা কি জানলাম, এক্সট্রুশন। ক্যালসিয়াম ইনফ্লাক্স মানে ক্যালসিয়াম ইন্টেস্টিনাল লিউমেন থেকে এন্টেরোসাইটের মধ্যে ঢুকলো, ট্রান্সলোকেশন মানে এন্টেরোসাইটের এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোলেটারাল মেমব্রেন অবধি ক্যালসিয়ামটা ট্রাভেল করলো। ঠিক আছে, আর এক্সট্রুশন অফ ক্যালসিয়াম মানে ব্যাসোলেটারাল মেমব্রেন এবার ক্রস করে ক্যালসিয়ামটা এন্টেরোসাইটের ভেতর থেকে ইন্টারসেলুলার স্পেসে চলে আসলো। ক্লিয়ার? আচ্ছা স্যার এই তিনটে কাজেই যেমন ইনফ্লাক্স, ট্রান্সলোকেশন আর এক্সট্রুশনেতেই হেল্প করছে ক্যালসিট্রল। ক্যালসিট্রল এবার কিভাবে করছে, ক্যালসিট্রল ক্যালসিয়াম ইনফ্লাক্সকে এনহ্যান্স করছে, তাই তো। একদম স্যার। এবার যখন ইন্টারোসাইটের মধ্যে চলে আসলো তখন ক্যালসিট্রলের রোল কি, ক্যালসিট্রল কি করছে, এই ক্যালবাইন্ডিং নামক ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনকে সে কি করছে, তৈরি করতে সাহায্য করছে, তার সিনথেসিসটাকে স্টিমুলেট করছে, আর কি করছে, ক্যালসিয়ামের এন্টেরোসাইট থেকে ইন্টারসেলুলার স্পেসে যে বেরিয়ে আসা অর্থাৎ এক্সট্রুশন, সেই পদ্ধতিটাকে এনহ্যান্স করছে ক্যালসিট্রল। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন নিয়ে কারোর কোনো কনফিউশন আছে? যদি না থাকে এবার আমরা ফসফেটের অ্যাবজর্পশনে আসবো। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? আমি এটা মুছে দিতে হবে। সাপোজ বলতে পারবে সোমনাথ বুঝেছো? দেখুন আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে করছি তো, বলতে পারবো। আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে করছি, আমার পক্ষে এখান থেকে বোঝা সম্ভব না কি আপনারা বুঝতে পেরেছেন। যদি না পারেন তো আমাকে জিজ্ঞেস করুন, আমি আবারও বলবো। হ্যাঁ তাপস বাবু বলুন, কি বুঝেছেন? স্যার বলো, সোমনাথ বলো। স্যার যখন আমাদের ক্যালসিয়াম স্মল ইন্টেস্টাইনের মধ্যে ইন্ট্রোসাইট নামক বস্তুতে যখন ইনফ্লাক্স হচ্ছে, তখন ক্যালসিয়াম কি করছে, ইনফ্লাক্স করতে সাহায্য করছে ক্যালসিয়ামটাকে, এবং ইনফ্লাক্সের পর মানে এপিক্যাল মেমব্রেন থেকে যখন ইনফ্লাক্স হয়ে ভিতরে ঢুকছে সেই সময় ভিতরে ঢুকছে না, এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি আসছে, পুরোটা বলতে হবে ক্লিয়ারলি। এপিল্যাটারাল মেমব্রেন থেকে এপিক্যাল মেমব্রেন থেকে ট্রান্সলোকেশন, এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেনের দিকে যখন ট্রান্সলোকেশন হচ্ছে, তখন যে ক্যালবেন্টিক নামক প্রোটিনটা ক্যালসিয়ামটাকে ব্রাইন্ড করে বহন করে নিয়ে যাচ্ছে, সেই বহন ক্যালবেন্টিক প্রোটিনটাকে তৈরি করতে সাহায্য করছে। ভেরি গুড। এই ক্যালবাইন্ডিং নামক ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিনটা যাতে তৈরি হয় সেই প্রসেসটাকে স্টিমুলেট করছে হচ্ছে ক্যালসিট্রল। ভেরি গুড। তারপর এরপর যখন ব্যাসোল্যাটারাল মেমব্রেন দিয়ে ক্যালসিয়ামটা এক্সক্লুশন হচ্ছে, সেই কাজটা তো করছে যে ক্যালসিট্রল। একটা হচ্ছে পাথওয়ে হচ্ছে PNCA1B, PNCA1B, আরেকটা আরেকটা পাথওয়ে আছে যেটা হচ্ছে NCX1, যেখানে ক্যালসিয়াম বেরিয়ে যাচ্ছে, সোডিয়াম ঢুকছে ক্যালসিয়াম বেরোচ্ছে, সোডিয়াম ঢুকছে ক্যালসিয়াম বেরোচ্ছে, তাই ক্যালসিয়াম বেরোচ্ছে। এইখানটাতেও ক্যালসিট্রলের একটা রোল আছে যেটাকে এক্সক্লুশন করছে। তার মানে এই পুরো ব্যাপারটা এতক্ষণ ধরে যেটা আলোচনা করলাম, এটাকে যদি সহজ করে বলি তাহলে আমরা কি দেখবো, এন্টারোসাইটের মধ্যে ক্যালসিয়ামের ইনফ্লাক্স হয়, তারপর এন্টারোসাইটের এপিক্যাল মেমব্রেন থেকে এন্টারোসাইটের ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি ক্যালসিয়ামের ট্রান্সলোকেশন হয়, তারপরে কি হয়, এই এন্টারোসাইটের ভেতর থেকে ক্যালসিয়ামটা বাইরে কোথায় চলে আসে, ইন্টারসেলুলার স্পেসে, যেটাকে বলা হয় এক্সক্লুশন অফ ক্যালসিয়াম, তাই তো। এই প্রত্যেকটা জায়গায় আমরা ক্যালসিট্রলের একটা মেজর রোল দেখতে পাবো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। সবার কাছে ক্লিয়ার? আমি আওয়াজ পাচ্ছি না। তাপস ক্লিয়ার? তাপস
শুধু শুনতে পাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না, খুব প্রবলেম হচ্ছে। স্যার আমি স্যার তো ভিডিও দেবে, ওটা দেখে স্যার আমি গ্রুপে ভিডিও পোস্ট করবো। আচ্ছা, মানে আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, বুঝতে পারছি আমি। বাদ বাকি সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এবার আমরা ফসফেটের অ্যাবজর্পশনে আসবো। তাহলে আমি ক্যালসিয়ামের ব্যাপারটা মুছে দিচ্ছি, এন্টারোসাইট থাকলো, এন্টারোসাইটের মধ্যে ফসফেট কিভাবে অ্যাবজর্ব হচ্ছে সেটা একটু শিখে নিই। এটা বুঝছি তাহলে? স্যার আপনার ভিডিওতে মানে এরকম ধরনের ডায়াগ্রাম আমার থাকবে তো স্যার? এই যে ক্লাসটা আছে, এই ক্লাসটারই ভিডিও হচ্ছে, এই ক্লাসটারই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ স্যার বুঝুন। মুছি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে ক্লাস করতে গেলে এটা একটা মারাত্মক সমস্যা হয়। যাদের নেটওয়ার্ক ইস্যু থাকে তারা হয় ছবিটা পরিষ্কার দেখতে পায় না, নাহলে পরিষ্কার শুনতে পায় না। তাহলে আবার আমি আগের জায়গায় ফিরে যাই। এদিকটা হচ্ছে ইন্টেস্টিনাল লিউমেন, এদিকটা হচ্ছে ইন্টেস্টিনাল লিউমেন, আর এদিকে কি রয়েছে? এদিকে রয়েছে ইন্টারসেলুলার স্পেস। ঠিক আছে, এটা কি লিখেছি আমি? এন্টারোসাইট। এটা কি লিখেছি? এন্টারোসাইট। ঠিক আগে যেমন ছবিটা দেখেছি সেরকমই লিখেছি। ঠিক আছে, তাহলে এই মেমব্রেনটাকে আমরা কি বলবো? যেটা ইন্টেস্টিনাল লিউমেনের দিকে রয়েছে এই মেমব্রেনটা এপিকাল মেমব্রেন, তাই তো? এই মেমব্রেনটাকে আমরা কি বলবো? এপিকাল মেমব্রেন। আর এদিকের মেমব্রেনটাকে আমরা কি বলবো বলুন? শিখে গেছেন এতক্ষণে? ব্যাসোল্যাটারাল মেমব্রেন। ব্যাসোল্যাটারাল মেমব্রেন। আচ্ছা, এবার ফসফেট যখন ঢুকবে, ফসফেট যখন, আমি খুব বেশি ডিটেলসে যাব না, খুব বেশি কমপ্লিকেট করব না জিনিসটা, না তাহলে মাথার উপর দিয়ে চলে যাবে। আমি যত অব্দি গেছি এই অব্দি পরিষ্কার কি? এই অব্দি পরিষ্কার। এবার ফসফেট যখন ইন্টেস্টাইন থেকে এন্টারোসাইটের মধ্যে ঢুকবে, ইন্টেস্টিনাল লিউমেন থেকে যখন এন্টারোসাইটের মধ্যে ঢুকবে, যে পাথওয়েতে ঢুকবে এটাকে বলে প্যারাসেলুলার পাথওয়ে। কি পাথওয়ে? প্যারাসেলুলার পাথওয়ে। কি পাথওয়ে? প্যারাসেলুলার পাথওয়ে। তাহলে প্যারাসেলুলার পাথওয়ের মাধ্যমে কি হলো? ফসফেট ইন্টেস্টিনাল লিউমেন থেকে কোথায় প্রবেশ করলো? এন্টারোসাইটের মধ্যে প্রবেশ করলো। বোঝাতে পারলাম? ফসফেট কোথা থেকে কোথায় প্রবেশ করলো? প্যারাসেলুলার পাথওয়েতে, ইন্টেস্টিনাল লিউমেন থেকে এন্টারোসাইটের মধ্যে প্রবেশ করলো। ক্লিয়ার? কিন্তু এখানে জেনে রেখে দিন, এখানে ক্যালসিট্রায়লের কোনো রোল নেই। এখানে ক্যালসিট্রায়লের কোনো রোল নেই। ফসফেট প্যারাসেলুলার পাথওয়ের মাধ্যমে ইন্টেস্টিনাল লিউমেন থেকে এন্টারোসাইটের মধ্যে যে প্রবেশ করলো, এখানে ক্যালসিট্রায়লের কোনো রোল নেই। এটা ক্যালসিয়াম হলে তার রোল ছিল, ক্যালসিট্রায়লের রোল ছিল, কিন্তু ফসফেটের ক্ষেত্রে কোনো রোল নেই। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। তাহলে ক্যালসিট্রায়লের রোলটা কোথায়? ক্যালসিট্রায়লের রোলটা হচ্ছে যখন এই ফসফেটটা এপিকাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেনের দিকে আসবে, এই যে পাথওয়েটা, এটাকে বলে ট্রান্সসেলুলার পাথওয়ে। এটাকে কি বলা হয়? ট্রান্সসেলুলার পাথওয়ে। ঠিক আছে, এই ট্রান্সসেলুলার পাথওয়েতে কিন্তু আমরা ক্যালসিট্রায়লের রোল পাবো। বোঝাতে পারলাম? তাহলে দুটো পাথওয়ের আমি কথা বললাম, একটা বললাম প্যারাসেলুলার পাথওয়ে, একটা বললাম ট্রান্সসেলুলার পাথওয়ে। প্যারাসেলুলার পাথওয়েতে আমি কি দেখলাম? ফসফেট ইন্টেস্টিনাল লিউমেন থেকে এন্টারোসাইটের মধ্যে প্রবেশ করেছে, কিন্তু এখানে ক্যালসিট্রায়লের কোনো রোল নেই। ঠিক আছে, আরেকটা পাথওয়ে আমি কি বললাম? আরেকটা পাথওয়ে হচ্ছে ট্রান্সসেলুলার পাথওয়ে, যেখানে নাকি এন্টারোসাইটে এপিকাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি এই ফসফেটটা ট্রাভেল করে আসছে। এই ট্রান্সসেলুলার পাথওয়েতে কিন্তু আমরা ক্যালসিট্রায়লের রোল পাবো। ক্লিয়ার? তাহলে ফসফেট প্যারাসেলুলার পাথওয়ের মাধ্যমে ঢুকে গেছে এন্টারোসাইটের মধ্যে,
এবার ফসফেটকেও তো এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি আসতে হবে, তাই তো? কে নিয়ে আসবে? এক প্রকার ট্রান্সপোর্ট প্রোটিন নিয়ে আসবে, এক প্রকার ট্রান্সপোর্ট প্রোটিন নিয়ে আসবে। এই ট্রান্সপোর্ট প্রোটিনটার নাম হচ্ছে সোডিয়াম ডিপেন্ডেন্ট ফসফেট কো ট্রান্সপোর্টার 2B। লিখে দিচ্ছি নামটা, একটু শক্ত নাম, সোডিয়াম ডিপেন্ডেন্ট সোডিয়াম ডিপেন্ডেন্ট ফসফেট কোট্রান্সপোর্টার 2B। এই যে সোডিয়াম ডিপেন্ডেন্ট ফসফেট কোট্রান্সপোর্টার 2B, এটা কি? এটা এক প্রকার ট্রান্সপোর্ট প্রোটিন, এটা এক প্রকার ট্রান্সপোর্ট প্রোটিন। এই ট্রান্সপোর্ট প্রোটিনটা কি করবে? ফসফেটকে ট্রান্সপোর্ট করাতে সাহায্য করবে এন্টেরোসাইটের এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম না? যেহেতু নামটা একটু শক্ত, আপনাদের শক্ত লাগছে, এটারই নাম যদি সোডিয়াম ডিপেন্ডেন্ট ফসফেট কোট্রান্সপোর্টার 2B না হয়, একটা সহজ নাম হতো, তাহলে কিন্তু বুঝতে পারতেন আপনারা যে এই প্রোটিনটা, এই ট্রান্সপোর্ট প্রোটিনটা, নাম ভুলে যান, এটা একটা ট্রান্সপোর্ট প্রোটিন। এই ট্রান্সপোর্ট প্রোটিনটা কি করছে? ফসফেটকে এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি নিয়ে আসছে। বোঝাতে পারলাম? আচ্ছা, এই যে ট্রান্সপোর্টটা হচ্ছে এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি, এটা কোন পাথওয়েতে হচ্ছে? ট্রান্সসেলুলার পাথওয়েতে হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, এই যে ট্রান্সপোর্ট প্রোটিন, নাম যদি মনে না থাকে রাখার দরকার নেই, সোডিয়াম ডিপেন্ডেন্ট ফসফেট কোট্রান্সপোর্টার 2B মনে রাখার দরকার নেই। এই যে ট্রান্সপোর্ট প্রোটিনটা, এই ট্রান্সপোর্ট প্রোটিনের অ্যাক্টিভিটিটাকে বাড়িয়ে দেয় হচ্ছে ক্যালসিট্রায়ল। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এই ট্রান্সপোর্ট প্রোটিনটার যদি অ্যাক্টিভিটি বেড়ে যায়, তাহলে কি হবে? ফসফেট আরো ভালোভাবে এই এপিক্যাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি আসবে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার, বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে ফসফেট কোথায় ছিল? এপিক্যাল মেমব্রেনে ছিল, ও আস্তে আস্তে ট্রান্সসেলুলার পাথওয়ে হয়ে কোথায় চলে আসলো? ব্যাসোল্যাটেরাল মেমব্রেন অবধি পৌঁছে গেল। এবার ফসফেটকে তো এই ব্যাসোল্যাটেরাল মেমব্রেন থেকে বাইরে বেরোতে হবে, তাই তো? দুটো ভাবে বেরোবে। কিভাবে বেরোবে? একটা হচ্ছে ডিফিউশন, একটা হচ্ছে ডিফিউশনের মাধ্যমে, ঠিক আছে? আরেকটা, এখানে আমরা এক প্রকার অ্যানায়ন এক্সচেঞ্জার দেখতে পাবো। এখানে অ্যানায়ন এক্সচেঞ্জার, অ্যানায়ন কথা মানে আমরা বুঝি, অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভলি চার্জড আয়ন। নেগেটিভলি চার্জড আয়ন, বাইরে থেকে নেগেটিভলি চার্জড আয়ন এন্টেরোসাইটের মধ্যে যাবে, তার এগেইনস্টে ফসফেট বাইরে বেরিয়ে আসবে। বোঝাতে পারলাম? না, বোঝাতে পারলাম না? এই যে এক্সচেঞ্জারটা, এটা বলে অ্যানায়ন এক্সচেঞ্জার, অ্যানায়ন এক্সচেঞ্জার, অ্যানায়ন এক্সচেঞ্জার। এক্সচেঞ্জার মানে কি? এক্সচেঞ্জ হচ্ছে, তাই তো? আর অ্যানায়ন কথা মানে কি? অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভলি চার্জড আয়ন। পজিটিভলি চার্জড আয়নকে আমরা কি বলি? ক্যাটায়ন বলি, তাই না? পজিটিভলি চার্জড আয়নকে আমরা ক্যাটায়ন বলি, নেগেটিভলি চার্জড আয়নকে আমরা কি বলি? অ্যানায়ন বলি। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আপনি আমাকে বলুন তো, এটা কি ক্যাটায়ন না অ্যানায়ন? Na+, এটা ক্যাটায়ন না অ্যানায়ন? এটা হচ্ছে ক্যাটায়ন, ঠিক আছে? প্লাস পজিটিভলি চার্জড আয়ন। আমি যদি বলি Ca2+, এটা ক্যাটায়ন না অ্যানায়ন? ক্যাটায়ন। ক্যাটায়ন মানে পজিটিভলি চার্জড আয়ন। বোঝাতে পারছি? যে আয়নের মধ্যে পজিটিভ চার্জ রয়েছে, প্লাস, মাথার উপরে প্লাস লেখা থাকবে, সেগুলো হচ্ছে ক্যাটায়ন। আর যার মাথার উপরে মাইনাস লেখা থাকবে, আমি যদি Cl- বলি, এটা কোন ধরনের আয়ন? ক্লোরাইড আয়ন, মাইনাস মানে নেগেটিভলি চার্জড আয়ন, এটা হচ্ছে অ্যানায়ন। বোঝাতে পারছি? তাহলে ফসফেটটা কোন ধরনের আয়ন? ফসফেট PO4 মাইনাস, মাইনাস হচ্ছে নেগেটিভলি চার্জড আয়ন, তাহলে এটাও তো এক প্রকার অ্যানায়ন, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যানায়ন এক্সচেঞ্জার আছে। অ্যানায়ন এক্সচেঞ্জার মানে কোন এক প্রকার অ্যানায়ন ইন্টারসাইটের ভেতরে ঢুকছে, যার এগেইনস্টে ফসফেট ইন্টারসাইটের ভেতর থেকে বাইরে বেরিয়ে আসছে ইন্টারসেলুলার স্পেসে। এই অবধি পরিষ্কার? আর স্যার অ্যানায়নের
বলে স্যার? ডিফিউশন পদ্ধতিতে ডিফিউশন পদ্ধতিতে এন্টেরোসাইটের ভেতর থেকে ফসফেট কোথায় চলে আসছে? ইন্টারসেলুলার স্পেসে চলে আসছে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের কাছে কিন্তু ফসফেটের ট্রান্সপোর্টটাও ক্লিয়ার হয়ে গেল, তাই তো? ফসফেটের অ্যাবজর্পশন, ট্রান্সপোর্ট আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে ট্রান্সপোর্ট প্রোটিনটা এই ট্রান্সপোর্ট প্রোটিনটা যখন এই শুনতে পাচ্ছি না, শব্দ কাটছে। হ্যাঁ শুনতে পাচ্ছি না, আপনার শব্দ এরকম আসছে। যখন ভিডিওটা পাঠাবো আপনি দেখবেন এই এরকম আসছে। এই যে ট্রান্সপোর্ট প্রোটিন, এই ট্রান্সপোর্ট প্রোটিনটাই কিন্তু ফসফেটকে এপিকাল মেমব্রেন থেকে ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি নিয়ে আসছে। এই যে ট্রান্সপোর্ট প্রোটিনটা, এই ট্রান্সপোর্ট প্রোটিনটাই কিন্তু ফসফেটকে এন্টেরোসাইটের এপিকাল মেমব্রেন থেকে এন্টেরোসাইটের ব্যাসোল্যাটারাল মেমব্রেন অবধি নিয়ে আসছে। ক্যাল বাইন্ডিংটা আমরা কিসের জন্য? ক্যালসিয়াম বাইন্ডিং এ পড়েছিলাম, তাই তো? আর এই যে সোডিয়াম ডিপেন্ডেন্ট ফসফেট কোট্রান্সপোর্টার 2B, এটা আমরা ফসফেটের ক্ষেত্রে করছি। ঠিক আছে? একদম। আচ্ছা, হুম, তাহলে এটা বুঝি আমি। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার গল্পটা মজা আরো বাড়বে। আমরা ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বুঝে গেলাম, আমরা ফসফেটের অ্যাবজর্পশন শিখে গেলাম, তাই তো? আমরা ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা শিখে গেলাম, আমরা ফসফেটের অ্যাবজর্পশন শিখে গেলাম। এবার অ্যাবজর্ব হয়ে আসলো কোথায়? রক্তে আসলো। ঠিক আছে? এবার রক্তের মধ্যে ওটা যদি থেকে যায় ওই ব্লাড ভেসেলের মধ্যে, তাহলে তো লাভ কিছু নেই। ওখান থেকে রক্ত থেকে আবার হাড়ের মধ্যে আসতে হবে, তাই না? হ্যাঁ ক্যালসিয়াম বলি বা ফসফেট বলি, এগুলো আমরা নিচ্ছি কেন? আলটিমেটলি তো সেটা হাড়ে পৌঁছাতে হবে, তবেই না হাড়টা মজবুত হবে, হাড়টা হেলদি হবে। রক্তের মধ্যে থেকে গেলে তো লাভ নেই। বরঞ্চ যদি ব্লাড ভেসেলের মধ্যে থেকে যায়, যদি আর্টারির মধ্যে ক্যালসিয়াম থেকে যায়, তাহলে কিন্তু গন্ডগোল আছে। কি গন্ডগোল আছে? আর্টারিয়াল ক্যালসিফিকেশন হয়ে যাবে। আর্টারিয়াল ক্যালসিফিকেশন মানে বোঝেন? আর্টারি মানে বোঝেন? আটারিতে গিয়ে ক্যালসিয়াম জমে গিয়ে ভেরি গুড, তৈরি হয়। ভেরি গুড। মানে ধরুন আপনি একটা পাইপ কিনে এনেছেন, আপনার কলে লাগাবেন, ওইটা দিয়ে আপনি বাগানে জল দেন। এবার ওই পাইপের মধ্যে যদি আয়রন জমতে লাগে, কি হবে? আলটিমেটলি পাইপটা শক্ত হয়ে যাবে না? কেনার সময় পাইপটা যতটা ফ্লেক্সিবল ছিল, ওর ভেতরে আয়রন জমতে 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 কি হয়ে যাবে? পাইপটা হার্ড হয়ে যাবে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তার ফ্লেক্সিবিলিটিটা নষ্ট হয়ে যাবে, তাই না? পাইপটা হার্ড হয়ে যাবে। আর কি হবে? ভেতর দিয়ে আগে যত ভালোভাবে জল যেত, এখন অত ভালোভাবে জল যেতে পারবে না, কারণ ভেতরে স্পেসটা কমে গেছে তো, আয়রন জমে জমে। বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তাহলে আর্টারিয়াল ক্যালসিফিকেশনও এরকম হবে। আর্টারির মধ্যে দিয়ে রক্ত যাচ্ছে, তাই তো? আর্টারির মধ্যে দিয়ে ব্লাড যাচ্ছে। এবার যদি আর্টারির ভেতরের যে ওয়াল, সেখানে যদি ক্যালসিয়াম জমতে লাগে, তাহলে আর্টারিটার ফ্লেক্সিবিলিটিটা নষ্ট হয়ে যাবে, আর্টারিটা স্টিফ হয়ে যাবে, তাই তো? আর্টারিটা স্টিফ হয়ে যাবে, আর ভেতরে জমতে জমতে ক্যালসিয়াম জমতে জমতে এর ভেতর দিয়ে রক্ত যাওয়ার পথটাও তো কমে গেল। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। এটাকে বলে আর্টারিয়াল ক্যালসিফিকেশন। এটাকে বলে আর্টারিয়াল ক্যালসিফিকেশন। তাহলে এই আর্টারিয়াল ক্যালসিফিকেশন হওয়া উচিত না উচিত না? না, উচিত তো না। উচিত না। তাহলে এই আর্টারির ভেতর দিয়ে যে রক্ত যাচ্ছে সেখান থেকে উচিত নয়। তাহলে এই আর্টারির ভেতর দিয়ে যে রক্ত যাচ্ছে, ওখান থেকে ক্যালসিয়ামটাকে কোথায় চলে আসতে হবে? হাড়ের মধ্যে চলে আসতে হবে, তাই তো? যদি হাড়ের মধ্যে না আসে, তাহলে আর্টারির মধ্যে এই রক্তের সঙ্গে ক্যালসিয়াম থাকবে, ও আর্টারির দেওয়ালে গিয়ে আটকাতে লাগবে। তাহলে ক্যালসিয়ামটা ওই রক্তের থেকে কোথায় চলে আসতে হবে? বোনের মধ্যে চলে আসতে হবে, হাড়ের মধ্যে চলে আসতে হবে। ক্লিয়ার? এই যে রক্ত থেকে হাড়ের মধ্যে ক্যালসিয়ামকে নিয়ে আসে, এটা করাতে সাহায্য করে ভিটামিন K27। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে আমি এটা বুঝছি। ভিটামিন, হ্যাঁ ভিটামিন K2 স্যার।
তাহলে শুধুমাত্র ক্যালসিট্রাল কিন্তু আমার কাজ পুরোটা করলো না, হ্যাঁ অনেকটাই করলো কিন্তু পুরোটা করলো না। পুরোটা কমপ্লিট করাতে গেলে আমার ভিটামিন K27 ও লাগবে। ভিটামিন K27, এই ভিটামিন K27 কি? এটা স্পেসিফিক ফর্ম অফ ভিটামিন K2। আমরা ভিটামিন K কি জানি? ফ্যাট সলিউবল ভিটামিন, তাই তো? তাহলে ভিটামিন K27 যেহেতু এটা স্পেসিফিক ফর্ম অফ ভিটামিন K2, তাহলে এটাও ফ্যাট সলিউবল ভিটামিন। আর এই ভিটামিন K27 এর আরেকটা নাম হচ্ছে, জেনে রেখে দিন, মেনাকুইনন 7। কি নাম? মেনাকুইনন 7। কি নাম বললাম বলুন? মেনাকুইনন 7, বা আমরা এটাকে এরকম করে লিখতে পারি MK7, মেনাকুইনন 7। মনে রাখতে পারবেন MK7, মনে রাখতে পারবেন মৈনাককর 7, 7 নম্বর মৈনাককর, মনে থাকবে তো? আমার নামটা জানেন তো? হ্যাঁ স্যার। তাহলে মৈনাককর 7 মনে রাখুন। ভিটামিন K27 শুনতে পেলাম না? শুনতে পেলাম না। মোবাইলে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা। ঠিক আছে। তাহলে ভিটামিন K27 এত নাম ছেড়ে দিন, মেনাকুইনন 7, মেনাকুইনন 7 বা MK7 বাদ দিন। এই যে ভিটামিন K27, এই ভিটামিন K27 কি করে? ভিটামিন K27 ডাইরেক্টলি কি করে? ব্লাড থেকে ক্যালসিয়ামকে টেনে এনে হাড়ের মধ্যে ঢুকিয়ে দেয়। বোঝাতে পারলাম? ভিটামিন K27 কি করছে? ডাইরেক্টলি ইনকর্পোরেট ক্যালসিয়াম ফ্রম ব্লাড টু বোন। ক্লিয়ার? প্রপার অ্যাবজর্পশনটা করা হয়েছে। স্যার এই জিনিসটা রয়েছে স্যার আমাদের হসপিটালের পেজে। হ্যাঁ, ব্লাড থেকে বোনের মধ্যে, ব্লাড থেকে বোনের মধ্যে কে নিয়ে আসতে সাহায্য করে? এই ভিটামিন K27। ঠিক আছে, কাকে নিয়ে আসে? ব্লাড থেকে বোনের মধ্যে ক্যালসিয়ামকে। বোঝাতে পারলাম? যেহেতু ব্লাডের ভেতর থেকে হাড় অব্দি এই ভিটামিন K27 নিয়ে আসছে, তাই ওই আর্টারির মধ্যে আর ক্যালসিফিকেশন হচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি যে ভিটামিন K27 আর্টারিয়াল ক্যালসিফিকেশনকে প্রিভেন্ট করতে পারে? হ্যাঁ। আচ্ছা, এবার ক্যালসিয়াম তো চলে আসলো, এবার ফসফেট কি করবে? ফসফেটকে কি ভিটামিন K27 আনতে পারে? না, পারে না। ক্যালসিয়াম আর ফসফেট এরা হচ্ছে খুব ভালো বন্ধু। ভিটামিন K27 কি করেছে? রক্তের ভেতর থেকে ক্যালসিয়ামকে হাড়ে নিয়ে চলে এসেছে, ফসফেটকে আনেনি। এবার ক্যালসিয়াম কি বললো? ক্যালসিয়াম তখন বন্ধুকে বলেছে, বন্ধু আমি হাড়ের মধ্যে চলে এসেছি, তুইও চলে আয়। এবার ক্যালসিয়াম ফসফেটকে ডেকে এনে হাড়ের মধ্যে ঢুকিয়ে দেবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? স্যার যখন স্যার K2 ক্যালসিয়ামকে নিয়ে যায় তখন ক্যালসিয়াম ফসফেটকে নিয়ে যায়। ঠিক। ভিটামিন K27 কি করছে? রক্তের ভেতর থেকে ক্যালসিয়ামকে ইনকর্পোরেট করছে কোথায়? বোনের মধ্যে, তাই তো? কিভাবে করছে আমরা পরে আসবো, ঠিক আছে? অস্টিওক্যালসিন বলে এক ধরনের প্রোটিন আছে, আমরা পরে আসবো আস্তে আস্তে ধাপে ধাপে। রক্তের ভেতর থেকে ক্যালসিয়ামকে টেনে হাড়ে গিয়ে ঢুকিয়ে দিচ্ছে ভিটামিন K27। এবার ক্যালসিয়াম হাড়ে চলে এসে বলছে, বন্ধু আমি হাড়ে পৌঁছে গেছি, তুইও চলে আয়। বলে কাকে ডেকে নিল? ওর বন্ধুকে ফসফেট, ওর বন্ধুকে ফসফেট। তাহলে ক্যালসিয়াম আর ফসফেট এবার দুজনে মিলেই হাড়ের মধ্যে পৌঁছে গেল, তাই হাড়টা হেলদি হলো, হাড়টা মজবুত হলো। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার ভিটামিন K27 কিভাবে এই রক্ত থেকে ক্যালসিয়ামকে হাড়ের মধ্যে নিয়ে আসে সেটা একটু শিখে নিই। হাড়ের মধ্যে আমরা অস্টিওব্লাস্ট বলে এক ধরনের বোন ফর্মিং সেল পড়েছিলাম। অস্টিওব্লাস্ট এই অস্টিওব্লাস্ট নামক যে বোন ফর্মিং সেল হাড়ের মধ্যে থাকে, এরা এক ধরনের প্রোটিন তৈরি করে। প্রোটিনটার নাম হচ্ছে অস্টিওক্যালসিন। প্রোটিনটার নাম কি? অস্টিওক্যালসিন। এই অস্টিওক্যালসিনটা কি? এটা এক প্রকার প্রোটিন। ঠিক আছে, কে তৈরি করে? অস্টিওব্লাস্ট নামক বোন ফর্মিং সেলগুলো। এবার যখন এই অস্টিওক্যালসিন অ্যাক্টিভেটেড হয়ে যায়, এরা তখন ক্যালসিয়ামকে নিজের সঙ্গে আটকে ফেলে কি করে? রক্ত থেকে হাড়ের মধ্যে ঢুকিয়ে দেয়। বোঝাতে পারলাম? স্যার এই অস্টিওব্লাস্ট একটু আগে বলুন। অস্টিওব্লাস্ট হচ্ছে এক ধরনের বোন ফর্মিং সেল। ঠিক আছে, এই অস্টিওব্লাস্ট নামক কোষগুলো কি করে? অস্টিওক্যালসিন নামক এক ধরনের প্রোটিন তৈরি করতে সাহায্য করে। বোঝাতে পারলাম?
এই অস্টিওব্লাস্ট নামক সেলগুলো কি করে, অস্টিওক্যালসিন নামক এক ধরনের প্রোটিনকে সিনথেসাইজ করে, মানে তৈরি করে। বোঝাতে পারলাম? এখনো বোঝাতে পারিনি। অস্টিওব্লাস্ট নামক কোষগুলো অস্টিওক্যালসিন নামক প্রোটিন তৈরি করে। বোঝাতে পারলাম? এবার এই অস্টিওক্যালসিন অ্যাক্টিভেট হয়ে যাবে, অ্যাক্টিভেট, ঠিক আছে? অ্যাক্টিভেট হয়ে কি করবে, রক্তের মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে তাকে তার সঙ্গে নিজেকে আটকে ফেলবে, আটকে ফেলে তাকে টেনে এনে হাড়ের মধ্যে ঢুকিয়ে দেবে। এবার আমরা একটু আগে কি পড়েছি, ক্যালসিয়ামকে তো টেনে হাড়ে ঢুকেছে K27, তাই তো? তাহলে এখানে অস্টিওক্যালসিন কি করছে না, এই যে অস্টিওক্যালসিন, এই অস্টিওক্যালসিনকে অ্যাক্টিভেট করতে সাহায্য করছে ভিটামিন K27। তার মানে ভিটামিন K27 নিজে গিয়ে ক্যালসিয়ামকে টানছে না। বোঝাতে পারলাম এবার? আচ্ছা, ভিটামিন K27 কি করছে, এই অস্টিওক্যালসিন নামক এই প্রোটিনটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, এই অস্টিওক্যালসিন নামক প্রোটিনটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। এবার যখন অস্টিওক্যালসিন নামক প্রোটিনটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, ও তখন ক্যালসিয়ামের সঙ্গে নিজেকে আটকে ফেলছে। বোঝাতে পারলাম? ও তখন ক্যালসিয়ামের সঙ্গে নিজেকে আটকে ফেলছে। আটকে ফেললে কি হচ্ছে, ক্যালসিয়াম রক্তের ভেতর দিয়ে যাচ্ছিল, এবার ওই অস্টিওক্যালসিনের সঙ্গে ক্যালসিয়াম আটকে গেল, তাহলে কোথায় চলে আসলো, হাড়ে চলে আসলো ক্যালসিয়াম, তাই তো? বুঝাতে পারছি? বোন ম্যাট্রিক্সের মধ্যে চলে আসলো। এটা যদি বোন ম্যাট্রিক্স হয়, এখানে এসে ক্যালসিয়াম গুলো ঢুকে গেল, এত রক্ত দিয়ে ফ্লো করছিল ক্যালসিয়াম গুলো। বুঝাতে পারছি? অস্টিওক্যালসিন অ্যাক্টিভেট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম গুলো কার সঙ্গে আটকে গেল, অস্টিওক্যালসিনের সঙ্গে আটকে গেল, তাই বোন ম্যাট্রিক্সের মধ্যে চলে আসলো ক্যালসিয়াম। ক্লিয়ার? এবার ক্যালসিয়াম যখন বোন ম্যাট্রিক্সে পৌঁছে গেল, ক্যালসিয়াম যখন হাড়ের মধ্যে পৌঁছে গেল, তখন ক্যালসিয়াম কাকে ডেকে নেবে, ফসফেটকেও ডেকে নেবে, যে বন্ধু আমি তো পৌঁছে গেছি, এবার তুমিও চলে এসো। তখন ফসফেটও চলে আসলো। বোঝাতে পারলাম? তাহলে আলটিমেটলি তার মানে ফসফেটকে কিন্তু ভিটামিন K27 এর কোনো রোল নেই নিয়ে আসা। ফসফেট কি হলো, ক্যালসিয়াম, কিন্তু ক্যালসিয়াম কি হলো ভিটামিন K27। কিভাবে আনলো, নিজে আনলো না, ইনডাইরেক্টলি আনলো, অস্টিওক্যালসিন নামক প্রোটিনকে অ্যাক্টিভেট করে নিয়ে আসলো। বোঝাতে পারলাম? রক্তের মধ্যে কি রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, ফসফেট রয়েছে, তাই তো? রক্ত দিয়ে বইছে। এবার হাড়ের মধ্যে যে অস্টিওব্লাস্ট আছে, সে কি তৈরি করেছে, অস্টিওক্যালসিন তৈরি করেছে। এই অস্টিওক্যালসিনকে অ্যাক্টিভেট কে করে দিয়েছে, ভিটামিন K27 অ্যাক্টিভেট করে দিয়েছে। এবার যখন রক্ত দিয়ে ক্যালসিয়াম আর ফসফেট যাচ্ছে, এই অস্টিওক্যালসিন কি করছে, পাক করে বসে রয়েছে, ক্যালসিয়াম নিয়ে আমি তার সাথে আটকে ফেলবো, মানে ক্যালসিয়ামকে টেনে নিয়ে নিজের সঙ্গে আটকে ফেলবো। বুঝতে পারছি? নিয়ে কোথায় ঢুকিয়ে দিল, হাড়ের মধ্যে ঢুকিয়ে দিল। এবার ক্যালসিয়াম যখন চলে আসছে, বন্ধু তো চলে যাচ্ছে, তখন ক্যালসিয়াম বলছে বন্ধু বন্ধু তুই দাঁড়া, তুই দাঁড়া, আমি চলে আসছি, তুইও চলে আয়, বলে ফসফেটকেও ঢুকিয়ে দিল হাড়ে। ক্লিয়ার? তাহলে রক্ত থেকে হাড়ের মধ্যে ক্যালসিয়াম আর ফসফেট দুটোই এসে বসে গেল। এবার আমাকে একটা জিনিস বলতে হবে, যে আমি যদি ভিটামিন K27 না দিতাম তাহলে কি হতো। একটা ধাপে ধাপে, আমি যদি শুধু ক্যালসিয়াম নিতাম, আমি ক্যালসিট্রাল নিলাম না, তাহলে কি হতো, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন অত ভালো হতো? হবে না। সেই জন্য আমি ক্যালসিয়ামের সঙ্গে ক্যালসিট্রায়ল নিলাম, যাতে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটা ভালো হয়, রক্তের মধ্যে চলে আসে, ফসফেটটাও ভালোভাবে রক্তের মধ্যে থাকে, তাই তো? আমি নিলাম ক্যালসিট্রাল নিলাম। এবার খালি রক্তের মধ্যেই থাকলে তো আমার হবে না, আমার তো উদ্দেশ্য হাড় অব্দি আনা। এবার রক্ত থেকে হাড় অব্দি আনার জন্য তখন আমি কি অ্যাড করলাম, ভিটামিন K27 অ্যাড করলাম। এই ভিটামিন K27 ক্যালসিয়ামকে রক্ত থেকে হাড় অব্দি নিয়ে আসতে সাহায্য করছে, ফসফেটকে না। কিন্তু ফসফেটকে কি আনছে, ক্যালসিয়াম ডেকে আনছে। বোঝাতে পারলাম এই অব্দি? এবার ক্যালসিট্রাল না আরো রোল আছে, বেশি ডিটেলসে গেলে আপনাদের চাপ হয়ে যাবে, তাও জেনে রেখে দিন। আমরা যখন ইউরিনেট করি, আমাদের এই রিনাল পাথওয়ে দিয়ে, মানে রিনাল এক্সক্রিশন আমাদের যখন হয়, তখনও কিন্তু ফসফেট বেরিয়ে যায়, ঠিক আছে? ক্যালসিট্রলের একটা কাজ হচ্ছে এই রিনাল এক্সক্রিশন যে হচ্ছে ফসফেটের, সেটাকে কম করা, কারণ ও ফসফেটকে রিঅ্যাবজর্ব করে দেয়। বোঝাতে পারলাম? রক্ত ফিল্টার হইতে ইউরিন তৈরি হয়, তাই তো? এবার যখন আমি ইউরিনেট করছি, তখন কি হচ্ছে, তার সঙ্গে ফসফেট বেরিয়ে যাচ্ছে, তার মানে রক্তে আমার ফসফেট কমে যাচ্ছে,
কিন্তু আমি যদি সেই ফসফেটটাকে আবার রিঅবজর্ব করে নিই, করে রক্তে ঢুকিয়ে দিই, তাহলে রক্তে ফসফেট বেড়ে থাকবে, হ্যাঁ তাহলে সেই ফসফেটই হাড়ে এসে বসবে। তাহলে ক্যালসিট্রিয়ল কি করছে, এই যে রিনাল এক্সক্রিশন হচ্ছে ফসফেট, সেটাকে কম করে দিচ্ছে। কিভাবে কম করছে? ফসফেটের রিঅ্যাবজর্পশনকে বাড়িয়ে দিচ্ছে। বোঝাতে পারলাম? একদম ক্লিয়ার? যাই হোক, তার মানে আমাদের কাছে কি ক্যালসিয়াম কার্বনেট, মানে আমি যদি ক্যালসিয়াম কার্বনেট ফর্মে দিয়ে থাকি, অসবিকেটর তো ক্যালসিয়াম কার্বনেট ফর্মে রয়েছে, সেই ক্যালসিয়াম কার্বনেট তার সাথে কেন ক্যালসিট্রল, কেন ভিটামিন K27 দিয়েছি, আমাদের কাছে কি পরিষ্কার? হ্যাঁ স্যার। আচ্ছা, এর পাশাপাশি আরো কিছু জিনিস আছে। কি আছে? মিথাইল কোবালামিন আছে, এল মিথাইল ফোলেট আছে। মিথাইল কোবালামিন মানে ভিটামিন B12, এল মিথাইল ফোলেট মানে ভিটামিন B9, তাই তো? এগুলো কি করে? এরা হোমোসিস্টিনের লেভেলকে কম করে দেয়। বোঝাতে পারলাম? আমরা জানি যে হোমোসিস্টিনের লেভেল বেশি হয়ে যাওয়াটা উচিত না, অনেক রকমের প্রবলেম হতে পারে শরীরে, তাই তো? আমি যদি খুব স্পেসিফিক না বলি, আমি কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন হতে পারে, প্রেগন্যান্সির সময় আমরা কমপ্লিকেশন দেখতে পারি, এমনকি অনেক কিছু হতে পারে স্যার। হ্যাঁ, শুনতে পেলাম না? হ্যাঁ মিসক্যারেজ হ্যাঁ, মিসক্যারেজ পর্যন্ত হতে পারে। হ্যাঁ, আগের দিন আলোচনা করেছিলাম, আরো অনেক কমপ্লিকেশন হতে পারে, অস্টিওপোরোসিস হতে পারে, হাড়ের ক্ষতি হতে পারে। তাহলে এই হোমোসিস্টিন লেভেলকে বাড়তে দেওয়া যাবে না। এই হোমোসিস্টিন লেভেলকে কম কে করে? মিথাইল কোবালামিন করে, এল মিথাইল ফোলেট করে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। তাহলে হোমোসিস্টিন লেভেল যদি বেড়ে যায়, কার্ডিওভাস্কুলার প্রবলেম হতে পারে কি পারে না? পারে কি পারে না? হবেই হতে পারে। তাহলে আমি যদি মিথাইল কোবালামিন আর এল মিথাইল ফোলেট দিই, তাহলে আমি কিছুটাও কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনকে আমি প্রিভেন্ট করতে পারছি? পারছি? হ্যাঁ স্যার। পারছি, কারণ আমি মিথাইল কোবালামিন আর এল মিথাইল ফোলেট দিয়েছি, এরা হোমোসিস্টিন লেভেলকে কম করে দেয়। তাহলে আমার কার্ডিওভাস্কুলার প্রবলেম হওয়ার চান্সেস আমি অনেকটা কমিয়ে দিলাম। প্লাস আমি ভিটামিন K27 দিয়েছি, যেটা আরেকবার বলবেন হবেই। স্যার, আরেকবার বলবেন, কারণ আমার নেট চলে গেছিল, আমি শুনতে পাইনি। আচ্ছা, আরেকবার বলছি। হোমোসিস্টিন লেভেল যদি বেড়ে যায়, তাহলে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন হতে পারে কি পারে না? পাচ্ছি স্যার। পারে, তাই তো? পারে। এবার অসবিকেটুর মধ্যে আমরা মিথাইল কোবালামিন দিয়েছি আর এল মিথাইল ফোলেট দিয়েছি। এই মিথাইল কোবালামিন আর এল মিথাইল ফোলেট কি করে? হোমোসিস্টিন লেভেলকে কম করে। তাহলে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন হওয়া থেকে কি কিছুটা প্রিভেন্ট করতে পারে অসবিকেটু? হ্যাঁ স্যার, পারে। পারে। এটা তো একটা দিক চলে গেল হোমোসিস্টিন লেভেলকে কমিয়ে। আরেকটা কি আমরা শিখেছি? এই ভিটামিন K27 কি করছে? আর্টারিয়াল ক্যালসিফিকেশন হতে দিচ্ছে না। যেহেতু রক্ত থেকে ক্যালসিয়ামকে টেনে হাড়ের মধ্যে ঢুকে দিচ্ছে, তাহলে আর্টারিয়াল ক্যালসিফিকেশনকে প্রিভেন্ট করছে। তাহলে এটাও হার্টে মানে কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন হতে দিচ্ছে না, প্রিভেন্ট করছে, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে অসবিকেটু নিলে যে শুধুমাত্র হাড় মজবুত হবে, হাড় হেলদি হবে তা না, এর পাশাপাশি কার্ডিওভাস্কুলার প্রবলেম যাতে না হয় সেদিকেও কিছুটা প্রিভেন্ট করতে সাহায্য করছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাদের কাছে কি অসবিকেটুর কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কি হয়নি? হ্যাঁ স্যার ক্লিয়ার। পুরো একদম বেসিক থেকে পুরোটা কনসেপ্ট ক্লিয়ার সবার কাছে? বলছি স্যার, আচ্ছা, মিথাইল কোবালামাইন নার্ভের মাইগ্রেসিবিলিটি রিকভারি করে? একদম মায়োলিনসিসের উপর তো কাজ করে। আমাদের তো নার্ভের উপরও রোল রয়েছে, বিশাল রোল রয়েছে মিথাইল কোবালামিনের। ঠিক আছে? নার্ভাস সিস্টেমের উপরে আমরা এর আগের দিন ক্লাস করিয়েছিলাম। নার্ভাস সিস্টেমের উপর আমরা মিথাইল কোবালামিনের রোল পাবো, আমরা এল মিথাইল ফোলেটের রোল পাবো, আমরা জিঙ্কের রোল পাবো, ম্যাগনেসিয়ামের রোল পাবো। এই সবগুলি অসবিকেটুর মধ্যে রয়েছে। যার জন্য দেখবেন আপনাদের অসবিকেটু যে খালি অর্থোপেডিকরা লেখে তা কিন্তু না, নিউরোলজিস্টরাও লেখে। ওকে স্যার। ঠিক আছে? যাই হোক, একটা জিনিস একটু আমাকে বলতে হবে, অসবিকেটুর কম্পোজিশনটা কে বলতে পারবে? দেখি কার মনে আছে। বলবো স্যার? আপনি বলুন, আমি লিখছি, দেখি কতটা ঠিক জানেন। OSVIE, অসবি। দাঁড়া, আস্তে আস্তে। অসবিকেটু প্রথমে তো মিথাইল কোবালামিন না, প্রথমে কোনটা? এটা কিসের ব্র্যান্ড? ক্যালসিয়ামের ব্র্যান্ড। তাহলে কি রয়েছে? ক্যালসিয়াম কার্বনেট, তাই তো?
বাকিরা মূর্খাও। 1250 ঠিক কত রয়েছে 1250 মিলিগ্রাম 1250 mg। আচ্ছা আমাকে একটু বলুন 1250 mg ক্যালসিয়াম কার্বনেট যদি থাকে তাহলে আমরা এলিমেন্টাল ক্যালসিয়াম কত পাবো তার 40% আমরা শিখেছিলাম না 500 ভেরি গুড 500 তার মানে 500 মিলিগ্রাম হচ্ছে এলিমেন্টাল ক্যালসিয়াম ঠিক আছে 550 mg আরে 1250 মিলিগ্রাম তো আমরা দিয়েছি এর 40% করলে কত হয় 500 mg হয় তাই তো তার মানে ক্যালসিয়াম কার্বনেট দেওয়া হয়েছে 1250 মিলিগ্রাম কিন্তু অ্যাকচুয়ালি এলিমেন্টাল ক্যালসিয়াম কোনটা পাচ্ছি এর 40% মানে 500 মিলিগ্রাম ক্লিয়ার হ্যাঁ স্যার আচ্ছা এরপরে কি রয়েছে ক্যালসিট্রাল রয়েছে তাই তো হ্যাঁ ক্যালসিট্রাল 0.25 মাইক্রোগ্রাম ক্যালসিট্রাল কত রয়েছে 0.25 মাইক্রোগ্রাম 0.25 mcg মাইক্রোগ্রাম আর কি রয়েছে এরপরে ভিটামিন K27 রয়েছে আমরা পড়লাম K27 হচ্ছে 45 মাইক্রোগ্রাম 45 মাইক্রোগ্রাম ভেরি গুড 45 mcg মাইক্রোগ্রাম তারপরে কি দিয়েছি মিথাইল কোবালামিন দিয়েছি ভিটামিন B12 তাই তো 15 মিথাইল 1500 মাইক্রোগ্রাম ভেরি গুড মিথাইল কোবালামিন মানে কত ভিটামিন B12 তাই তো কত দিয়েছি বললেন 1500 মাইক্রোগ্রাম তাই তো ভেরি গুড 1500 mcg আর কি দিয়েছি বলুন L মিথাইল ফোলেট Very good. মাইক্রোগ্রাম L মিথাইল ফোলেট কত দিয়েছি L মিথাইল ফোলেট কোন ধরনের ভিটামিন ভিটামিন B9 তাই তো ভিটামিন B9 কত দিয়েছি বলুন 800 মাইক্রোগ্রাম 800 মাইক্রোগ্রাম ভেরি গুড 800 mcg এর সঙ্গে কি দিয়েছি জিঙ্ক 7.5 মিলিগ্রাম ভেরি গুড জিঙ্ক হচ্ছে 7.5 মিলিগ্রাম জিঙ্ক হচ্ছে 7.5 মিলিগ্রাম আর একটা ইনগ্রেডিয়েন্ট আছে কি ম্যাগনেসিয়াম 50 মিলিগ্রাম ভেরি গুড ম্যাগনেসিয়াম 50 মিলিগ্রাম তার মানে OSB-K2 contains calcium carbonate 1250 milligram which is equivalent to 500 milligram of elemental calcium calcitral 0.25 microgram vitamin K27 45 microgram methyl cobalamin 1500 microgram L-methyl folate 800 microgram zinc 7.5 milligram and magnesium 50 milligram clear yes sir so this is all about OSB-K2 আমাদের সবার কাছে কি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে I want response from each one of you before we end the session here আমি কি বোঝাতে পারলাম না সবাই একটু আনমিউট করুন করে আমাকে বলুন OSB-K2 কি আমাদের কাছে পরিষ্কার কারণ OSB-K2 ক্লাস এরপর আমি আর নেব না এটা পরিষ্কার কি সবার কাছে হ্যাঁ স্যার ক্লিয়ার স্যার okay পুষ্পেন্দু রেসপন্স কর হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে এখানে শেষ করছি আমরা সেশন হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ওকে তাহলে শেষ করছি ওকে ভাই ভিডিওটা রাখতে চাই হ্যাঁ ভিডিওটা পাঠিয়ে দেবো ভিডিও পাঠিয়ে দেবো চিন্তা করার কিছু নেই ঠিক আছে